শেখ হাসিনার বাবার বাড়িতে মানুষ প্রতিবাদের ক্ষোভ দেখাচ্ছে। তবে নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের আইন শৃঙ্খলা রক্ষা করবে। আর আমি এটা দিয়েও মনে করি মানুষের একটা খুব শার্প রিয়াকশনে আওয়ামী লীগেরও বোঝা উচিত যে তারা 15 বছর ধরে কি পাপ করেছে। তাদের সমস্ত রাজনৈতিক জীবন আজকে, রাজনৈতিক ঐতিহ্য আজকে ধুলোয় মিশিয়ে গেছে মানুষের ঘৃণার মধ্যে, মানুষের ক্ষোভ থেকে, মানুষের যন্ত্রণা থেকে, বেদনা থেকে, মানুষের তীব্র বিক্ষোভের অনলে পুড়ে ছাই ছাই হয়ে যাচ্ছে বাংলাদেশের বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার 14 দল। ধন্যবাদ জনাব এনামুল হক মনির সাহেব, আপনার এই ভয়েস অব দ্য পিপল সাহসী অনুষ্ঠান শুধু আজকে না, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ও আপনারাই অল্প কয়েকজন সাংবাদিক ব্যক্তিত্ব বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার, মানুষের মত প্রকাশের অধিকারকে আপনারা সচল রেখেছিলেন, রাত জেগে অনুষ্ঠান করেছিলেন। যে কোনো বৈরী পরিবেশেও আপনি নিজেও অনেকবার বিভিন্ন ফ্যাসিবাদী হুমকির শিকার হয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। এবং আমার সঙ্গে গুণী দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব স্ব ক্ষেত্রে মহিমায় উজ্জ্বল, তাদেরকে আমার সালাম এবং আপনার বাংলা ভাষাভাষী দর্শকদের অভিনন্দন। আপনি প্রথম যে বিষয়টা, সিরিয়ার বিষয় আমি আগে বলবো না আগে এখানে যে হাসিনার ভাষণ নিয়ে যেটা বলবো? হাসিনার ভাষণের বিষয়টা একটু আগে। আচ্ছা, একটা জিনিস প্রথমে একটু বলি, মানে বাংলাদেশের সাধারণ মানুষের শুধু আওয়ামী লীগ বা আওয়ামী লীগের আপনার অঙ্গ সহযোগী সংগঠন না, 14 দলের বিভিন্ন যারা শেখ হাসিনার পদলেহন করেছিল 15 বছর, ইভেন অনেকে খুব সংগ্রামী মানুষও ছিল, কিন্তু এতটা ঘৃণার পাত্র হয়েছে, আজকে খুব প্রাসঙ্গিক মনে করছি আমি বলবার জন্য। আমরা একটা মাসখানেক আগে একটা সেমিনার করেছিলাম আমাদের হাইকোর্টে, আমাদের সংগঠনের উদ্যোগে, বিচার বিভাগ, স্বাধীন মৌলিক অধিকার ইত্যাদি নিয়ে। এখানে বিএনপি, জামায়াত, তারপরে আপনার গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, সব ক্রিয়াশীল রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন, আমরা কৃতজ্ঞ। তো সেইখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আপনারা জানেন সাধারণ সম্পাদক সাইফুল হক ভাই খুবই সজ্জন মানুষ। তো সাইফুল হক ভাইকে আমি ফোনে বললাম যে ভাই আমি তো নিজে আসতে পারছি না, আমি দাওয়াতপত্র আমার জুনিয়রকে বা আমাদের এক সংগঠনের কর্মী দুইজন গিয়ে দিয়ে আসতেছি। তো আমার এই জুনিয়রটা নতুন এসছে, ও ওই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ভুলে গেছে। রবি ভাই এবং আফসারি ভাই মজাটা শোনেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ভুলে গিয়ে সে ওই পল্টনের সেগুনবাগিচার ওইখানে গিয়ে খোঁজ করে যে ওয়ার্কার্স পার্টির অফিস কোনটা। এখন দোকানদার থেকে শুরু করে রাস্তার লোকজন বলে দালাল খোঁজেন কেন? তো আমার ওই জুনিয়র তো হতবিহ্বল বলেছে, নতুন এসছে, ও আমাকে ফোন দিছে, স্যার আপনি কোন জায়গায় পাঠিয়েছেন? আমার তো তখন আমি এলাকার লোককে ফোন দিয়ে বললাম যে আমার জুনিয়র বুঝতে পারেনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। কয় সাইফুল হক সাহেব, সেইটা বলেন, উনি তার প্রিয় মানুষ। আমি এটা বলছি যে রাশেদ খান মেননের অনেক সংগ্রামী ইতিহাস আছে, এটা কেউ অস্বীকার করবে না, কিন্তু সেই মেনন আওয়ামী লীগের মন্ত্রী হয়ে, এমপি হয়ে একবার কিন্তু 18-র পরে সেই প্রথম বলেছিল যে ভোটই হয়নি, রাত্রে ভোট। তো তারপরও শেখ হাসিনার পদলেহন করার কারণে তাদের সমস্ত রাজনৈতিক জীবন আজকে, রাজনৈতিক ঐতিহ্য আজকে ধুলোয় মিশিয়ে গেছে মানুষের ঘৃণার মধ্যে, মানুষের ক্ষোভ থেকে, মানুষের যন্ত্রণা থেকে, বেদনা থেকে, মানুষের তীব্র বিক্ষোভের অনলে পুড়ে ছাই ছাই হয়ে যাচ্ছে বাংলাদেশের বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার 14 দলীয় মিত্র। এবং জাতীয় পার্টি প্রথম দিকে অতটা অনলের শিকার না হলো, পরবর্তীকালে মানুষ ঠিকই খুঁজে নিয়েছে। আমি এই কথা বললাম এই কারণে যে আপনি বলছেন যে শেখ হাসিনা ভাষণ দিচ্ছে। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী থাকতো তখনও তার ভাষণ শোনার আমার অভিরুচি হতো না। আমি ওই সময়ও বলেছি, কেউ যেন ভুল না বোঝে আমাকে, এবং জীবনের রিস্ক নিয়ে বলেছি, যারা বাংলাদেশে ওই সময় থাকতেন তারা জানেন। আমি ওই সময় আপনার টকশোয়, সাইফুর সাগর, অন্যান্যদের টকশো যারা অনলাইনে, আমি বলেছিলাম শেখ হাসিনা ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার, এবং মিথ্যা এবং শেখ হাসিনা যদি মুখোমুখি হয়
মিথ্যা পালিয়ে যাবে শেখ হাসিনাকে ভয় পেয়ে যে ও আমার চেয়েও চ্যাম্পিয়ন। তো সেরকম একজন ভদ্রমহিলা কি বললো না বললো নতুন করে মিথ্যার বেসাতি দিয়ে, এটি শুনবার কোনো আগ্রহ আমার ওই কালও ছিল না, এখন তো প্রশ্নই ওঠে না। আর ৩২ নম্বরে বা বিভিন্ন জায়গায় ঘেরাও ভাঙচুর, এগুলো বিক্ষুব্ধ জনগণ করছে। আমি অ্যাকচুয়ালি নিউজটা সম্পর্কে আপডেটও না, আপনার মাধ্যমে শুনলাম। কারণ আমি বোধহয় আগেই বলেছি যে আমি সারাদিন আজকে কোর্ট ছিল, তারপর আমাদের বারে একটা বার্ষিক ব্রেকআপ পার্টি হবে আগামীকাল, অ্যানুয়াল লাঞ্চ বলি। তো গত ২-৩ বছর ওই লাঞ্চও আমরা যেতাম না, কারণ আওয়ামী লীগ জবরদখল করে উকিলরা তাপসের নেতৃত্বে কমিটি করে রেখেছিল, আমরা আমাদের ব্রেকআপ পার্টিতেও যেতাম না। তো প্রায় ৩-৪ বছর পর আমরা আগামীকাল ব্রেকআপ পার্টিতে মিলিত হব। আজকে রাতেও একটা অনুষ্ঠান আছে, যে যাই হোক সেগুলোর কারণে আমি আর আপ টু ডেট খবর পাইনি। তো যদি ভাঙচুর করছে বা না করছে এগুলো দেখলে আরো ভালো বলা যাবে। তবে জনগণের বিক্ষোভ, জনগণের প্রতিবাদের ধরন, সেইটাই যদি ৩২ আক্রান্ত হয় তাহলে এটা বুঝতে হবে যে বঙ্গবন্ধুর বাড়ি বলে না, শেখ হাসিনার বাবার বাড়ি বলে। এবং এই দুইটা পার্থক্য যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা গুলিয়ে ফেলব। অর্থাৎ সাধারণত পুত্র কন্যাদের গর্বের বাবাও পরিচিত হয়, বাবা মা, আবার পুত্র কন্যাদের পাপে বাবা মাও বহু মানসিক বা শারীরিক নিগ্রহ শিকার হয়। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকশাল টাকশাল যাই ঘটুক সেটা তো বিতর্ক আছে, নিন্দা আমরা করি, কিন্তু মুক্তিযুদ্ধ পর্যন্ত অন্তত ১৬ই ডিসেম্বর পর্যন্ত ওনার যে অবদান সেটা তো কেউই অস্বীকার করে না। কিন্তু আজকে ৩২ নম্বর হামলা বা যাই ঘটছে, আমি জানি না ঠিক কি ঘটছে, তো সেটাকে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা না বলে আমরা বলবো শেখ হাসিনার বাবার বাড়িতে মানুষ প্রতিবাদের ক্ষোভ দেখাচ্ছে। তবে নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের আইন শৃঙ্খলা রক্ষা করবে। আর আমি এটা দিয়েও মনে করি মানুষের একটা খুব শার্প রিয়াকশনে আওয়ামী লীগেরও বোঝা উচিত যে তারা ১৫ বছর ধরে কি পাপ করেছে। এবং আমরা তখন যখন বলতাম মাথা খুঁকতাম, এখানে আমরা তিনজনই, তখন আমাদেরকে বলা হতো যে আমরা রাতে গুজব ছড়াই, নানা রকম নির্যাতন তো আছেই। রবি ভাই তো রাজনৈতিক নেতা, ওনার উপর নির্যাতন বেশি হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের এই অনুভূতি, এই বোধ আওয়ামী লীগের কোনো পর্যায়ের কর্মীর হয়নি। আমি আপনাকে একটা বলি মনির, আমার আইনজীবী হওয়ার একটা সুবিধা আছে, সব ধরনের মানুষই আমাদের কাছে আসে, বিপদে পড়লে আরো আসে, একবার টপ টু বটম। তা আমি ২-১ জন এসছিল, আমি খুব জানার চেষ্টা করেছি যুক্তি দিয়ে এবং আবেগ দিয়ে। না, অনুশোচনা তো দূরের কথা, শেখ হাসিনা যে তাদেরকে ফেলে পালিয়ে গেছে এটাও তাদের কোনো দুঃখবোধ নাই। তারা এটাকে বলছে যে ঠিকই করেছে, নেত্রী থাকলে বিপদ হতো, উনি তো বেঁচে আছেন দেখে আমরা আবার ক্ষমতায় আসবো। এই যখন একটা রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রচন্ড দলদাসত্ব এবং দলবাজ, সেই রাজনৈতিক দল জনগণের প্রতিবাদের শিকার হবে, এটাই স্বাভাবিক। তবে আমি বিশ্বাস করি বর্তমান সরকার আইন শৃঙ্খলা নিয়ে সজাগ থাকবে, নিশ্চয়ই এমন কোনো কিছু অ্যালাউ করবে না যেটা ওই ধানমন্ডি এলাকার, ওইটা আবাসিক এলাকা, ওইটার কোনো শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়। মানুষের প্রতিবাদ মিছিল সেগুলো তো থাকবেই। তো সুতরাং শেখ হাসিনা আজকে অত্যন্ত শার্প রিয়াকশন পেয়েছে, এবং অনেকে যারা ভাবছিল যে নানা বিষয় দ্বিমতের জন্য জনগণ বোধহয় সজাগ নাই, কিন্তু আসলে দেখা যাচ্ছে জনগণ সজাগ আছে। জনগণ, রাষ্ট্রের মালিক যারা, তারা অত্যন্ত সজাগ আছে সিংহভাগ। এবং এবারের আন্দোলনের যে চূড়ান্ত আন্দোলন যে জনগণের মালিকরা করেছে, ছাত্র জনতা নেতৃত্বে সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে, সেটি আজকের ঘটনাকে আবার প্রতিধ্বনি করে। এবং আমি আশা করব বর্তমান অন্তর্বর্তী সরকার এই অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে দ্রুত কতগুলো গুণগত সংস্কার করে দীর্ঘদিন ধরে যে আমরা ভোটের জন্য লড়াই করছি, সেই একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড ব্যবস্থা করে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর। তবে তার আগে যৌক্তিক কিছু সংস্কার করতে হবে। কথা অনেক হয়েছে, এখন সংস্কার করার সময়, এবং সংস্কারে সকল রাজনৈতিক দল, সকল অংশীজনদেরকে যুক্ত করতে হবে। একা একা কোনো কিছু বাংলাদেশে আর করা যাবে না, করলেই যে শেখ হাসিনার মতো পরিণতি হবে।